আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে আমি এসেছি তাহমিদ হাসান দীপ্র তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে হাউ টু রিড পোয়েট্রি, কবিতা কিভাবে পড়তে হয়। যেহেতু তোমরা বলেছিলে যে কবিতা থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আনসার করতে তোমাদের অনেক প্রবলেম হয়, সেজন্য আমি এই সিস্টেমটা করেছিলাম যে যাতে করে কবিতা কিভাবে পড়তে হয় সেই বিষয়টা তোমরা ধরতে পারো। ঠিক আছে, তারপরে বলেছিলাম কি যে এরপর থেকে আমরা সিলেবাসের যে কবিতাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমাদের ইউনিট 1 লেসন 3তে তোমাদের বইয়ের প্রথম যে কবিতাটা সেটা হলো ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। ঠিক আছে, এই কবিতাটা আমরা পড়বো। প্রথমে কি পড়বো আমরা? প্রথমে কবিতাটা পড়বো, কবিতার লাইন বাই লাইন আমরা মিনিংগুলো পড়বো, একটু অ্যানালাইজ করব, মানে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তারপরে কি করব? তারপরে আমরা সেই কবিতার যে লিটারারি ডিভাইসেস বা অলংকার যেগুলো আছে আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তারপরে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা আনসার করব। ঠিক আছে, প্রথমে আমরা বইয়ের কোয়েশ্চেন অ্যান্সার, বইয়ের এক্সারসাইজ যেগুলো আছে এগুলো আনসার করব। তারপরে আমরা এক্সট্রা কিছু কোয়েশ্চেন জোগাড় করেছি সেগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আমি বলেছিলাম যে যে কোনো সাহিত্যকর্ম পড়ার জন্য আমাদের সেগুলোর লিটারারি কনটেক্সট, ঠিক আছে, কনটেক্সট জানতে হয়। কনটেক্সট যদি আমরা না জানি তাহলে আমরা ঠিকভাবে সেটা কবিতা হোক বা উপন্যাস হোক বা গল্প হোক সেটা আমরা ঠিকভাবে বুঝতে পারি না। ঠিক আছে, তো যে কোনো কবিতা পড়ার আগে সেজন্য কনটেক্সট জানা জরুরি। আর কনটেক্সট জানার জন্য কনটেক্সটের মধ্যে আমাদের কবিতার যে কবি আছেন উনিও ইনক্লুডেড। ঠিক আছে, তো কবি সম্পর্কেও আমাদের কিছু জানতে হয়। আমাদের এখানে কবি পরিচিতির মতো করে এত সালে জন্ম, তার অমুক অমুক কাব্যগ্রন্থ আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই। তোমরা জাস্ট জেনে রাখো, শুনে রাখো, যাতে করে তোমাদের পরবর্তীতে আনসার করার সময় সুবিধা হয়। এছাড়াও আমি লিখিত নোট আকারে এই জিনিসগুলো আমি এখন যা যা বলছি লিখিত নোট আকারে এগুলো আমি তোমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো চলো ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে আমরা একটু জেনে নিই। ওয়াল্ট হুইটম্যানকে বলা হয় আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিজমের জনক। ঠিক আছে, আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিজম। এই ট্রান্সেন্ডেন্টালিজম ছিল ইউরোপের যে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক আন্দোলন। এটা যে রোমান্টিকের কথা বলছি আমি, এটা তোমরা যেটা ভাবছো এটা সেই রোমান্টিক না। ঠিক আছে, এই রোমান্টিকটা হলো রোমানের সাথে সম্পৃক্ত। ইউরোপের রোমান্টিক আন্দোলন যেটা ছিল, রোমান্টিক মুভমেন্ট, এইটার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, এটা একটা দার্শনিক আন্দোলন, এটা মানে যুদ্ধ বিগ্রহ বা সরকারের বিরুদ্ধে এরকম না। এটা যে সাহিত্যকর্মের মাধ্যমে, লেখাজোখার মাধ্যমে, দর্শন প্রচারের মাধ্যমে আন্দোলন। তো যাই হোক, রোমান্টিসিজম কি বা রোমান্টিক আন্দোলন কি, সেটা হলো 1789 সালে ইউরোপে কি হয়? ফ্রেঞ্চ রিভলিউশন হয়, মানে ফ্রান্সে। আর ফ্রেঞ্চ রিভলিউশনের জের ধরে ইউরোপের অন্যান্য দেশেও তাদের সরকার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এই বিষয়গুলো আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। কি পরিবর্তন হয়? দেখো, এই সময় 1789 সন, এই সময়টার দিকে ইউরোপের বাইরের বিভিন্ন দেশে এসে উপনিবেশ স্থাপন করতে লাগে। ভারত, আফ্রিকা, তারপরে মানে এশিয়ার অন্যান্য অঞ্চল যেগুলো আছে এসব জায়গায় উপনিবেশ স্থাপন করতে লাগে। এবং এর ফলে তারা যে পরিমাণ ধন সম্পদ এখান থেকে লুটপাট করে, সেই সম্পদ দিয়ে কি হয়? ইউরোপে শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়। ঠিক আছে, যে শিল্প কারখানা, কলকারখানার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আর কলকারখানার পরিমাণ, শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, এগুলো যখন বৃদ্ধি পায় তখন কি হয়? তখন প্রচুর পরিমাণে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঘটে। ঠিক আছে, প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্টের বাংলা কি? অগ্রগতি। ঠিক আছে, প্রযুক্তি প্রচুর পরিমাণে উন্নত হতে থাকে। এর ফলে কি হয়? মানুষ একটা সময় নিজে নিজে যে কাজগুলো করত সেই কাজগুলো আস্তে আস্তে মেশিনের কাছে চলে যায়। ঠিক আছে, তো মেশিনের কাছে যখন চলে যায়, মানুষ যখন মেশিনের ওপর, টেকনোলজির ওপর বেশি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কি হয়? তখন মানুষের মধ্যে এক ধরনের যান্ত্রিকতা তৈরি হয়। তোমরা খেয়াল করে দেখবে যে 100 বছর আগে মানুষের মেন্টালিটি কেমন ছিল, মানুষের বন্ডিং কেমন ছিল, আর এখন মানুষের বন্ডিং কেমন। কারণ টেকনোলজি যত অ্যাডভান্স হবে, অটোমেশন, ঠিক আছে, অটোমেশন বা অটোমেটিক টেকনোলজি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে যত অ্যাডভান্স হবে, তত মানুষের মধ্যে সামাজিক বন্ডিং আস্তে আস্তে দেখবে যে দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, প্রচুর পরিমাণে মানুষ গ্রাম অঞ্চল থেকে, রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে মাইগ্রেট করতে লাগে। মাইগ্রেট মানে আর কি, এটাকে কি বলে?
মুভ করতে থাকে, বদলি হতে লাগে, সহজ কথা, ঠিক আছে, গ্রাম থেকে শহরে যেতে লাগে। এর ফলে কি হয়, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে গ্রামে মানুষের সামাজিক বন্ধন বা সোশ্যাল বন্ডিং, যেরকম সোশ্যাল কানেকশন যত ভালো থাকে, শহরে কিন্তু সেরকম থাকে না, ঠিক আছে। এর ফলে কি হয়, মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, মানবীয় ফিলিংস, এই জিনিসগুলো আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এর ফলে কি হয়, মানুষ যান্ত্রিক হয়ে যায়, কেবলমাত্র টাকা পয়সার পিছনে ছুটতে শুরু করে। সরকারের উদ্দেশ্য থাকে কিভাবে অমুক দেশের সাথে পাল্লা দিয়ে তমুক দেশের সাথে পাল্লা দিয়ে কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে। মানুষের মানসিক স্বাস্থ্য, মানুষের মানবীয় অনুভূতি, আবেগ অনুভূতি, এগুলোকে তারা গুরুত্ব দেয়া বন্ধ করে দেয়। এর ফলে কি হয়, মানুষ এই যে যান্ত্রিক হয়ে যায়, সমাজে হানাহানি, লুটপাট, হাবিজাবি, এই জিনিসগুলো, অনেক ধরনের অপরাধ আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো এই যে একটা দুরবস্থা, মানুষ মানবীয় অনুভূতি শূন্য হয়ে গেছে, মানুষের মানবীয় গুণাবলী হারিয়ে ফেলেছে, এই বিষয়টার বিরুদ্ধে জনগণকে সোচ্চার করার জন্য এক ধরনের একদল দার্শনিক এবং সাহিত্যিকের উদ্ভব হয়। তাদেরকে বলা হয় দ্য রোমান্টিক্স, ঠিক আছে, তাদেরকে বলা হয় দ্য রোমান্টিক্স, ঠিক আছে। তো তাদের দ্বারাই শুরু হয় এই যে দ্য মুভমেন্ট অফ রোমান্টিসিজম, ঠিক আছে, বা দ্য রোমান্টিক মুভমেন্ট। যেটা এই রোমান্টিক মুভমেন্টের মূল দর্শন কি ছিল, যে মানুষের যুক্তি, বুদ্ধি, যান্ত্রিকতা, এগুলোর চাইতে মানুষের আবেগ অনুভূতি বেশি ইম্পর্ট্যান্ট। মানুষের আবেগ এবং অনুভূতিকে গুরুত্ব দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে মানব সমাজ টিকে থাকবে, না হয় টিকে থাকবে না, ঠিক আছে। এবং পাশাপাশি এই গ্রুপ যারা ছিল, তারা কাইন্ড অফ একটু নাস্তিক টাইপ ছিল, ঠিক আছে। তারা ট্রেডিশনাল যে খ্রিস্টিয়ানিটি ছিল, ইউরোপে ট্রেডিশনাল খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে ছিল তারা, ঠিক আছে। তো কারণ হলো, চার্চ কোনো না কোনোভাবে দেখা যেত যে জনগণকে এক্সপ্লয়েট করে অনেক ধরনের কাজ করতো। তো সেই জন্য তারা ট্রেডিশনাল খ্রিস্টিয়ানিটি, যেটা ইনস্টিটিউশনাল রিলিজিয়ন, এগুলোর বিরুদ্ধে ছিল। তো তাদের কাছে সৃষ্টিকর্তা বলতে তেমন কোনো সত্তার, মানে তাদের বিশ্বাস মতে তেমন কোনো সত্তার অস্তিত্ব ছিল না, ঠিক আছে। তারা বিশ্বাস করত সবচাইতে শক্তিমান সত্তা হলো প্রকৃতি বা নেচার, ঠিক আছে। এবং তারা নেচারকেই সম্মান করত, শ্রদ্ধা করত, পূজা করত, এই টাইপের কি বিষয়টা। পূজা বলতে ওইভাবে রিচুয়ালস, এইভাবে আমাদের হিন্দু ধর্মের লোকেরা যেরকম করে ওরকম না। তারা ধরো যে নেচারকে খুব সম্মান করত, ঠিক আছে। তো এই যে যান্ত্রিকতার বিরুদ্ধে মানুষের আবেগ অনুভূতি, মানবীয় অনুভূতির জয় জয়কার, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে দ্য রোমান্টিক মুভমেন্ট। আর এরই জের ধরে, অথবা এই সমসাময়িক সময় আর কি, এর সমসাময়িক যুগে আমেরিকায়, এটা তো ইউরোপের ঘটনা বললাম, আমেরিকায় তখন কি হয়, আরো একটা আন্দোলন শুরু হয়, সেটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টালিজম। ওয়াল্ট হুইটম্যান ছিলেন সেই ট্রান্সেন্ডেন্টালিজমের জনক। এছাড়াও আরো অনেক কবি আছেন, যেমন রালফ ওয়ালডো এমারসন, এরকম আরো কিছু কবি আছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওনার জীবন দর্শনটা এরকম ছিল যে যান্ত্রিকতার বিরুদ্ধে মানুষের আবেগ অনুভূতির গুরুত্ব একটু বেশি দিতে হবে, ঠিক আছে। তো ও মি ও লাইফ কবিতাটা মূলত এটা নিয়েই লেখা। ও মি ও লাইফ কবিতাটার মধ্যে মূলত ওয়াল্ট হুইটম্যান কি করেন, উনি এই যে সমাজ, এই যে মানুষের জীবন, কি বলবো, মানুষের জীবন যে তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আমি একটু আগে যেটা বলেছিলাম যে মানুষের এই যান্ত্রিকতার ফলে, মানুষের আবেগ অনুভূতি শূন্য হয়ে যাওয়ার ফলে সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকা পয়সার পিছনে মানুষ ছুটছে। এই যে টাকা পয়সার পিছনে মানুষ ছুটছে, চিপ এবং খুব নিম্নমানের রুচির একটা মানসিকতা মানুষের মধ্যে জন্ম নিচ্ছে, ঠিক আছে। এর ফলে ওয়াল্ট হুইটম্যান উনি নিজেকে প্রশ্ন করছেন যে আসলে এই যে সমাজের এই দুরবস্থা, এর মধ্যে আসলে বেঁচে থেকে লাভটা কি। ওনার প্রশ্ন হলো এইটাই, যে বেঁচে থেকে এখানে লাভটা কি। এবং পরবর্তীতে অনেকগুলো কোয়েশ্চেন করার পরে উনি নিজেই নিজেকে আনসার দিচ্ছেন যে না, বেঁচে যে আছে মানুষ, এটাই মানুষের জন্য অনেক। এই যে এত সমাজের দুরবস্থা, জাতিগত এই মানুষের কি বলবো, এটা জাতীয় ডাউনফল একটা, সেই ডাউনফলের মধ্যেও যে মানুষ বেঁচে আছে, এটাই অনেক, ঠিক আছে। ডাউনফলের মধ্যেও যে আমি বেঁচে আছি, কবি বলছেন যে ডাউনফলের মধ্যেও, এই যে সামাজিক অবক্ষয়ের মধ্যেও যে আমি বেঁচে আছি, এটাই আমাদের জন্য অনেক, এটাই একটা বড় সাকসেস, ঠিক আছে। বেঁচে থেকে আমি কি সাকসেস অর্জন করব, এটার চাইতে বড় সাকসেস হলো আমি যে বেঁচে আছি, এটা, ঠিক আছে। তো চলো এবার আমরা কবিতাটা পড়ি সরাসরি। ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং। আচ্ছা, ও মি ও লাইফ, ও মি ও লাইফ। আচ্ছা, এখানে দেখো, আমি তোমাদেরকে গত ক্লাসে লিটারারি ডিভাইস পড়ানোর সময় একটা লিটারারি ডিভাইস বলেছিলাম, যেটা হলো অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি, যখন কবিতার মধ্যে
বা যে কোনো ইয়ার মধ্যে, টেক্সটের মধ্যে, যখন কাউকে অ্যাড্রেস করা হয় যার কাছ থেকে সেই কবি কোনো ধরনের রিপ্লাই আশা করে না, সেই ধরনের অ্যাড্রেস বা সম্বোধনকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এইখানে কবি নিজেকে অ্যাড্রেস করেছেন, ও মি, মানে নিজেকে অ্যাড্রেস করেছেন। আর কাকে অ্যাড্রেস করেছেন? লাইফকে অ্যাড্রেস করেছেন। ঠিক আছে, কবি কিন্তু এখানে নিজেকে অ্যাড্রেস করেছেন ঠিকই, বাট নিজের কাছে কোনো রিপ্লাই আশা করছেন না। লাইফকে অ্যাড্রেস করেছেন ঠিকই, কিন্তু লাইফের কাছে কোনো ধরনের রিপ্লাই আশা করছেন না। ঠিক আছে, এই জন্য এটা হলো অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে এখানে লিটারারি ডিভাইসেস? এখানে আছে রিপিটিশন বা অ্যানাফোরা। ঠিক আছে, যে ও, এই শব্দটা, ঠিক আছে, অ্যানাফোরা। অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং মানে হলো এই যে রিপিটেটিভ, বারবার পুনরাবৃত্তি হওয়া কিছু কোয়েশ্চেন আমার মাথায় ঘুরপাক খায়। সেই কোয়েশ্চেনগুলো কি? যে অফ দি এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। অফ দি এন্ডলেস ট্রেইনস, এখানে ট্রেইনস বলতে কি বোঝানো হয়েছে? ট্রেন বলতে এখানে তুমি যেটা ভাবছো সেটাই, যে রেলগাড়ি। রেলগাড়ি কেন? কারণ এই যে এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস, ওই সময়, আচ্ছা কাদের ট্রেন? দ্য ট্রেন অফ দ্য ফেথলেস। ফেথলেস কারা? ওই সময়কার সমাজের আমজনতা, তারা ছিল ফেথলেস বা নাস্তিক, বা কোনো গড বা এরকম কিছু সৃষ্টিকর্তার অস্তিত্বে তারা বিশ্বাস করতো না। অফ দি এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস মানে কি? যে এই যে সমাজে এত এত মানুষ সারি সারি মুখ আসে আর যায়, নেশাতুর চোখ টিভি পর্দায়, একটা গান আছে না, ভেবে দেখেছো কি? এই গানটার মতো, যে পুরো শহর জুড়ে তাকালে যেন মনে হয় যে কেবলমাত্র সারি সারি নাস্তিক বা ফেইথলেস কিছু মুখ। ফেইথ বলতে এখানে শুধুমাত্র নাস্তিককে মানে তোমার নাস্তিকতা বোঝাচ্ছে না। এখানে ফেইথলেস বলতে এমনটা বোঝাচ্ছে যে যাদের নিজের উপর কোনো ধরনের আস্থা, আত্মবিশ্বাস নাই। ঠিক আছে, এমন কিছু মানুষ যারা জীবন নিয়ে হতাশায় ভুগছে, জীবনের উপর কোনো ফেইথ নাই, জীবনের উপর বিশ্বাস নাই। ঠিক আছে, জীবন নিয়ে কোনো ধরনের আশা রাখে না তারা, এই জন্য এদেরকে বলা হচ্ছে ফেইথলেস। এখানে ফেইথলেস বলতে মূলত বোঝানো হচ্ছে হোপলেস। ঠিক আছে, তার মানে কবি বলছেন যে উনি আশেপাশে তাকালেই কি দেখতে পান? যে কিছু হতাশ, হোপলেস কিছু মানুষ, অ্যাজ ইফ তার রেলগাড়ির মতো সারি সারি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অফ দি এন্ডলেস ট্রেইনস অফ ফেথলেস পিপল, এই সমাজটাই যেন অসীম সারিবদ্ধ তোমার হতাশ মানুষের একটা ট্রেন বা রেলগাড়ির মতো। ঠিক আছে, সারি সারি মুখ আসে আর যায়, চারপাশে তাকালেই যেন মনে হয় যে সারি সারি হতাশ কিছু চেহারা। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। সিটিজ, এখানে সিটি শব্দটা কেন এসেছে? ওই যে বললাম, সিটি শব্দটা এখানে উল্লেখ করার জন্য বিশেষ একটা গুরুত্ব আছে। সেটা হলো যে ওই যে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মানুষ রুরাল এরিয়া থেকে আস্তে আস্তে আরবান এরিয়ায় মাইগ্রেট করতে শুরু করে। ঠিক আছে, এর ফলে কি হয়? মানুষের মধ্যে সামাজিক বন্ধনটা হারিয়ে যায়, শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসল মানুষের মতো মানুষের সংখ্যা বৃদ্ধি পায় নাই। ঠিক আছে, সেজন্য বলছে যে অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। ফুলিশ মানে তো জানো, বোকা। সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, তার মানে শহরের জনসংখ্যা শুধু বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই জনসংখ্যা ফুলিশ, সেই জনসংখ্যা কোনো কাজের না। ঠিক আছে, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ। এখন দেখো, কবি, রিপ্রোচ মানে হলো তিরস্কার করা। ঠিক আছে, রিপ্রোচ মানে তিরস্কার করা। এখানে কবি শুধুমাত্র পুলিশ বলতে যে অন্যান্য জনগণ, উনি নিজেকে বাদ দিয়ে অন্যান্যদেরকে বুঝিয়েছেন, বিষয়টা কিন্তু এমন না। উনি নিজেকেও রিপ্রোচ করছেন বা তিরস্কার করছেন। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস। এখন কবি বলছেন যে আমি যে এই যে এন্ডলেস ট্রেইনস অফ ফেথলেস অ্যান্ড সিটিজ ফিল্ড উইথ ফুলিশ পিপলের কথা বললাম, এদের মধ্যে আসলে আমি নিজেও পড়ি, এবং আমি এদের সবার চাইতে আমি বরং বেশি হতাশ, বেশি ফুলিশ এবং বেশি ফেথলেস। ঠিক আছে, এই জন্য উনি বলছেন যে ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস, আমার চাইতে বেশি ফেথলেস, আমার চাইতে বেশি হতাশ, আমার চাইতে বেশি ফুলিশ কে আছে? Of eyes that vainly crave the light, of the objects mean, of the struggle ever renewed.
আচ্ছা, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। আইস হলো চোখ, আইস মানে হচ্ছে চোখ। আচ্ছা, এটা কেন মার্ক করলাম বুঝলাম না, যাই হোক। আচ্ছা, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। ভেইনলি মানে হলো ব্যর্থ, ব্যর্থ প্রচেষ্টা, ঠিক আছে? ব্যর্থ বোঝানোর জন্য ভেইনলি ক্রেভ দ্য লাইট। এখানে লাইট বলতে বোঝানো হয়েছে নলেজ। তার মানে কিছু হিউম্যান আইজ, মানুষের চোখ, দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যারা ব্যর্থ জ্ঞান বা লাইট, এনলাইটেনমেন্ট, জাগরণ, ঠিক আছে, জ্ঞান বা এগুলো খোঁজার জন্য ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে? এইটা বোঝানো হচ্ছে অফ দি অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগলস এভার রিনিউড। অবজেক্টস মিন মানে হলো চিপ বা নিম্নমানের অবজেক্ট। অফ আইজ দ্যাট ক্রেভ দ্য লাইট অফ দি অবজেক্টস মিন, তার মানে সেই সব চোখ যেগুলো ব্যর্থ জ্ঞান বা দর্শন, জীবনের উদ্দেশ্য খোঁজার একটা ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে। অফ দি অবজেক্টস মিন, এই যে অবজেক্টস মিন বলতে আসলে কি বোঝানো হয়েছে? মিন মানে তো আমি বললাম যে চিপ, ঠিক আছে, নিম্নমানের। মিন বলতে এখানে কবি যেটা বুঝিয়েছেন সেটা হলো যে এই যে মানুষ, মানুষের জীবনের বড় উদ্দেশ্য, আসল উদ্দেশ্য মানবীয় গুণাবলী অর্জন করার থেকে মানুষ টাকা পয়সা, বস্তুগত ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র উপার্জনের পেছনে বেশি গুরুত্ব দিয়েছে। এইটা বোঝানোর জন্য কবি এখানে বলছেন যে অফ দি অবজেক্টস মেইন, তার মানে মানুষ, মেইন মানে হলো চিপ, যেটা বললাম, মানুষ উচ্চ মানের মানবীয় গুণাবলী, মানুষের আসল উদ্দেশ্য যেটা, মানুষের যার পেছনে ছোটার কথা সেটার পেছনে ছোটা বাদ দিয়ে মানুষ টাকা পয়সার পেছনে ছুটছে, এইটাই বোঝানোর জন্য কবি এটার কথা বলেছেন অফ দি অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড। এভার রিনিউড মানে হলো, রিনিউ মানে তো জানো, রিনিউ মানে আবার নতুন করে শুরু করা, ঠিক আছে? রিনিউ মানে নতুন করে শুরু করা, তার মানে মানুষের এই স্ট্রাগলটা মূলত অফ দ্য স্ট্রাগল রিনিউড, মানুষের এই স্ট্রাগলটা মূলত ননস্টপ চলার উপরেই আছে, কোথাও থামছে না, ঠিক আছে? মানুষ একটা জিনিস পাওয়ার জন্য স্ট্রাগল করে, সেই জিনিসটা পেয়ে গেলে নতুন আরো একটা জিনিস খোঁজার জন্য স্ট্রাগল করতে থাকে। এইটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে এখানে যে স্ট্রাগল এভার রিনিউড মানে কি বোঝানো হয়েছে, তুমি বলবা যে নন স্টপ স্ট্রাগল অফ হিউম্যান বিংস অফ ফাইন্ডিং নিউয়ার অ্যান্ড নিউয়ার থিংস এভরি নাও অ্যান্ড দেন, ঠিক আছে? আমি এগুলোর আনসার সবকিছু লিখে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, of the poor results of all of the plodding sordid crowds I see around me. Poor results of all মানে রেজাল্ট মানে তো ফলাফল। এই যে মানুষ স্ট্রাগল করছে কিন্তু ইন দি এন্ড দেখা যাচ্ছে এর কোনো রেজাল্ট নাই, সবকিছুই অন্তঃসার শূন্য, এইটা বোঝানোর জন্য কবি এখানে বলেছেন অফ দ্য পোর রেজাল্টস অফ অল। এরপরে কি? অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। আচ্ছা, এই লাইনটা একটু বেশি ইম্পর্টেন্ট। কেন? তুমি এই যুগেও দেখবে যে মানুষের চাওয়া পাওয়া, তারপরে ধরো যে কি বলবো এটাকে, মানুষের মেন্টালিটি অনেক চিপ হয়ে গেছে, তাই না? যে মানুষ আস্তে আস্তে আচ্ছা, মানুষ আস্তে আস্তে কেমন একটু যেন নির্জীব হয়ে পড়ছে, তাই না? দিন দিন যত সোশ্যাল মিডিয়া, টেকনোলজি, এআই, এআই এর কথা যেটা বললাম, এইগুলো আস্তে আস্তে দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে, মানুষ আস্তে আস্তে ওই নিজে কাজ করার যে একটা এনার্জি, মানুষের মধ্যে যে একটা প্রফুল্লতা ছিল একটা সময়, সেই জিনিসটা মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলছে, ঠিক আছে? সেই জন্য এখানে বলা হয়েছে প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। ক্রাউড মানে হলো জনগণ, ঠিক আছে? প্লডিং মানে হলো স্লো, লেথার্জিক। সর্ডিড মানে হলো ধরো যে কি বলা যায়, সর্ডিড মানে হলো তোমার ক্যারেক্টারলেস টাইপ কাইন্ড অফ, ঠিক আছে? সর্ডিড মানে ডার্টি। অফ দ্য পোর রেজাল্টস অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, তার মানে কবি তার চারপাশে শুধু কি দেখতে পান? যে প্লডিং মানে হলো স্লো বা লেথার্জিক, অলস কিছু মানুষ দেখতে পান, যারা মানুষের এই জীবনের যে প্রফুল্লতা এগুলো হারিয়ে ফেলে এখন আস্তে আস্তে কি হয়ে গেছে? নির্জীব হয়ে গেছে, অনেক স্লো হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড সর্ডিড হয়ে গেছে, সর্ডিড মানে ডার্টি হয়ে গেছে। মানুষ এখন মাত্র শুধুমাত্র প্লেজার্স অফ ফ্লেশ খোঁজে, মানুষ কেবল নিজের ইন্দ্রিয়কে কিভাবে স্যাটিসফাই করা যায় মানুষ এইটা খোঁজে। মানুষ ইন্দ্রিয়কে স্যাটিসফাই করার জন্য ধরো শ্রবণ ইন্দ্রিয়কে স্যাটিসফাই করার জন্য মানুষ গান শোনে, ঠিক আছে?
তারপরে তোমার স্বাদ ইন্দ্রিয় যেটা আছে এটার জন্য মানুষ টেস্টি টেস্টি খাবার খোঁজে, ফাস্ট ফুড খোঁজে, তাই না? তারপরে মানুষের কি বলে শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষ অনেক নিচে নামতেও কিছু মনে করে না, মানে জিনিসটাকে খুব নর্মালি নিয়ে নিয়েছে মানুষ, ঠিক আছে? তো কবি এদের কথাই বলছে যে কিছু মানুষ, দ্য ক্রাউডস আই সি আর অন মি, তারা কেমন, তারা খুব ল্যাথার্জিক, অথচ হ্যাঁ আমি যাদের কথা বলছিলাম যারা এই যে ইন্দ্রিয়ের প্লেজার বা মানুষের ইন্দ্রিয়ের সুখ এগুলোর লাভ করার জন্য অনেক কিছু করতে পারে তারা দেখা যায় যে সাধারণত বড় কোনো উদ্দেশ্যে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো, বড় কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করার মতো এনার্জি তাদের মধ্যে থাকে না, ঠিক আছে? এই জন্য তাদেরকে বলা হচ্ছে প্লডিং বা স্লো, ঠিক আছে? এরা নিজের ইন্দ্রিয়কে স্যাটিসফাই করার জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষের উন্নতি, নিজের উন্নতি, সমাজের উন্নতির জন্য কোনো কিছু করতে তারা রাজি না। যারা এই ধরনের ক্যারেক্টারলেস মানুষ আছে সমাজের মধ্যে, তাদেরকে তুমি যদি আজকে বলো যে আগামীকাল চলো আমরা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাব, তারা কিন্তু যাবে না, ঠিক আছে? অথচ তাকে বলো যে আগামীকাল অমুক জায়গায় দাওয়াত আছে, চলো অমুক জায়গায় কাচ্চি বিরিয়ানি দেবো, তারা কিন্তু ঠিকই যাবে, ঠিক আছে? এইরকম আর কি বিষয়টা। Of the empty and useless years of the rest with the rest me intertwined. Of the empty and useless years of the rest. Of the rest বলতে কবি আর কি নিজে বাদে বাকিদেরকে বুঝিয়েছেন, empty and useless years of the rest। এই যে যেসব মানুষের কথা কবি বললেন, তাদের ইয়ার্স মানে তাদের যে জীবনটা, এখানে ইয়ার্স বলতে তাদের লাইফ স্প্যানটা বোঝানো হয়েছে, ঠিক আছে? ইয়ার বলতে এখানে তাদের লাইফ স্প্যান বোঝানো হয়েছে। তাদের লাইফ স্প্যানটা কবির কাছে কি মনে হয়েছে? এমটি অ্যান্ড ইউজলেস। এমটি মানে হলো খালি, আর ইউজলেস মানে হলো, ইউজলেস মানে তো ইউজলেস, ইউজলেসের বাংলা কি? কিছু একটা হবে, তোমরা জানো ইউজলেস মানে কি। আচ্ছা, অফ দি এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, তার মানে এই যে আশেপাশে মানুষজন আমি দেখতে পাচ্ছি, এদের যে জীবনটা, এদের যে লাইফ স্প্যানটা, এটা মূলত ইউজলেস, ঠিক আছে? সমাজের জন্য বা মানব সভ্যতার জন্য এগুলো কোনো কাজের না, ঠিক আছে? আমি যাদের কথা বললাম একটু আগে, যারা কেবলমাত্র প্লেজার্স অফ ফ্লেশ খোঁজে, ঠিক আছে, নিজের ইন্দ্রিয়কে স্যাটিসফাই করার মাধ্যম খুঁজে বেড়ায় চারপাশে, তাদের জীবনটা আসলে মানব সমাজের জন্য খুব একটা গুরুত্ব বহন করে না, ঠিক আছে? তারা বরঞ্চ পৃথিবীর বুকে থেকে পৃথিবীর অন্ন ধ্বংস করছে, ঠিক আছে? আচ্ছা, উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়াইন্ড, আর তাদের সাথে কবি নিজেও যুক্ত। ইন্টারটুয়াইন্ড মানে সংযুক্ত, ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? তো কবি যাদের কথা বলছেন, কবি বলছেন যে আমি যেসব মানুষের কথা বলছি, যাদের ইয়ার্স মানে যাদের লাইফটা হলো ইউজলেস অ্যান্ড এমটি, তাদের মধ্যে আমি নিজেও যুক্ত, তাদের মধ্যে আমি নিজেও অন্তর্ভুক্ত, ঠিক আছে? দ্য কোয়েশ্চেন, ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ। তার মানে কবি এখন এই কোয়েশ্চেনটা করছেন, দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? কবি এই কোয়েশ্চেনটা করলেন, কি কোয়েশ্চেন? উনি নিজের কাছে এই প্রশ্নটা করলেন যে ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ। তার মানে তিনি লাইফকে, তো দেখো উনি নিজেকে অ্যাড্রেস করছেন ও মি এবং ও লাইফ, অ্যাড্রেস করছেন কি? হোয়াট গুড অ্যামিড দিস। এই যে একটা স্পয়েলড একটা সমাজ, একটা সমাজ, নষ্ট মানব সভ্যতা, এর মধ্যে ভালো কি আছে? হোয়াট ইজ গুড অ্যামিড দিস, ঠিক আছে? হোয়াট গুড অ্যামিড দিস, এই প্রশ্নটাই তিনি করেছেন। এবং দেখো পরবর্তীতে তিনি নিজেই আনসার দিচ্ছেন, এবং এটাই হলো আমাদের পোয়েমের মূল উপজীব্য বা ম্যাজিক বাক্য যেটা বলি আমরা। তোমার নিম গাছ পড়াশোনা বাংলায়, সেখানে শেষে একটা ম্যাজিক বাক্য থাকে, এটা হলো সেরকম একটা ম্যাজিক বাক্য। তো কবি বলছেন যে দ্যাট ইউ আর হিয়ার অ্যান্ড লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি, তার মানে লাইফ আর আইডেন্টিটি এটা যে এক্সিস্ট করছে এটাই অনেক। এই যে একটা নষ্ট স্পয়েলড মানব সভ্যতা, এর মধ্যে তো মানুষের ধ্বংস হয়ে যাওয়ার কথা। মানুষ যেখানে মানুষের আবেগ অনুভূতি, মানবীয় গুণাবলী এগুলো হারিয়ে ফেলেছে, সেখানে মানুষের বেঁচে থাকাটাই তো অনেক কঠিন। সেখানে এর মধ্যেও মানুষ বেঁচে আছে, এটাই তো অনেক। এটাই হলো কবির আনসার। এবং পরবর্তীতে কি বলছেন? দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। পাওয়ারফুল প্লে হলো লাইফকে বোঝানো হয়েছে, ঠিক আছে? পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। প্লে মানে হলো নাটক, ঠিক আছে? প্লে মানে হলো নাটক। আর নাটকের মধ্যে একটা সময় নাটক লেখা হতো কাব্য ফর্মে, ঠিক আছে, কবিতা ফর্মে। তো কবিতার স্টাইলে যেহেতু লেখা হতো, সেহেতু নাটকের মধ্যে ক্যারেক্টারদের ডায়লগ যেগুলো ছিল সেগুলোকে বলা হতো, সেগুলো তোমার কবিতার যে লাইন বা পংক্তি, ঠিক আছে, এগুলোর মতোই ছিল, ঠিক আছে? ছন্দে ছন্দে লেখা হতো, ছন্দে ছন্দে ডায়লগ ছিল। তোমরা ওই যে
মঞ্চ নাটক যদি দেখে থাকো তাহলে তোমরা বিষয়গুলো খেয়াল করেছো যে কবিতার আগে কবিতার ঢঙে যে নাটকগুলো লেখা হতো সেইখানে মানুষের যে ডায়লগগুলো ছিল এগুলো ছিল ছন্দে ছন্দে, ঠিক আছে? তো সেই জন্য এগুলোকে বলা হতো তখন ভার্স। এখন বলা হয় ডায়লগ, তখন বলা হতো ভার্স। এই পাওয়ারফুল প্লে হলো লাইফ। এই যে এত কিছুর মধ্যেও মানুষের লাইফটা যে এখনো চলার উপরে আছে, এখনো চলমান আছে, মানব সভ্যতা যে ধ্বংস হয়ে যায়নি, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। এবং এই নাটকের মধ্যে তোমারও যে একটা ডায়লগ থাকতে পারে, তোমারও যে একটা সে থাকতে পারে, তোমারও যে একটা ভার্স থাকতে পারে বা পংক্তি থাকতে পারে, এটাই অনেক। এটা হলো কবির ফাইনাল মেসেজ, ঠিক আছে? তার মানে এই কবিতা পড়ে আমি যেটা বুঝতে পারলাম যে কবি এখানে কিছু রেকারিং কোয়েশ্চেন্স করেছেন। রেকারিং রেকারিং মানে হলো রিপিটিটিভ। রেকারিং মানে হলো রিপিটিটিভ, বারবার করে জিজ্ঞাসা করা হচ্ছে, এরকম বারবার করে করা হচ্ছে একটা কাজ, এটাকে বলা হচ্ছে রেকারিং। এই যে কবি এই রেকারিং কোয়েশ্চেন করছেন, যে সেই রেকারিং কোয়েশ্চেনগুলো কি, যে এই যে ফেইথলেস কিছু মানুষ, সিটিজ ফিল্ড উইথ ফুলিশ, মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ, তারপরে আইজ ভেইনলি ক্রেভ দ্য লাইট, অবজেক্টস মিন, এই সব কিছুর মধ্যেও ভালো কি আছে? এই সব কিছুর মধ্যেও ভালো আছে হলো দ্যাট ইউ আর হিয়ার অ্যান্ড দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি। তার মানে মানুষের লাইফ এবং আইডেন্টিটি যে এক্সিস্ট করছে এখনো, এবং মানুষের এই জীবনটা একটা পাওয়ারফুল প্লে হিসেবে, একটা ড্রামা হিসেবে তিনি কল্পনা করেছেন, এবং মানুষের লাইফটা যে এখনো চলার উপরে আছে, এখনো চলমান আছে, ধ্বংস হয়ে যায়নি। এবং এই লাইফের মধ্যেও ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, আপনি যে এই লাইফের মধ্যেও যে তুমি একটা কি বলবো, একটা অবদান রাখার সুযোগ এখনো তোমার জন্য আছে, এটাই হলো হোয়াট গুড অ্যামেড দিস, ঠিক আছে? এটাই হলো তোমার এই নষ্ট সমাজের মধ্যেও একটা আশার আলো বা ভালো দিক, ঠিক আছে? আচ্ছা, এই কবিতার মধ্যে কিছু সিম্বলিক মিনিং আছে। সিম্বলের কথা কালকে সেদিন বলেছিলাম লাস্ট ক্লাসে। সিম্বল মানে হলো প্রতীক, ঠিক আছে? সিম্বল মানে প্রতীক। এখানে কিছু প্রতীক আছে। প্রতীক কি? এই ট্রেন, আচ্ছা আচ্ছা এটা তো মেটাফোর, সরি। এই ট্রেনটা হলো একটা মেটাফোর। মেটাফোর কিভাবে? মেটাফোর আমি কি বলেছিলাম, যখন দুইটা জিনিসকে তুলনা করা হয় এবং দুইটা জিনিসকে অভিন্ন কল্পনা করা হয়, সেটাকে বলা হচ্ছে মেটাফোর। এখানে এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেইথলেস বলতে কি বোঝানো হয়েছে? হতাশ মানুষের সারি, ঠিক আছে? হতাশ মানুষের সারি সারি মুখ, এটাকে ট্রেন হিসেবে কল্পনা করা হয়েছে, ঠিক আছে? এই জন্য ট্রেন হলো এখানে একটা মেটাফোর। তারপরে কি, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, অফ মাইসেলফ ফরএভার রিপ্রোচিং myself, for who more foolish than I? আচ্ছা, of eyes that vainly crave the light. লাইটটা এখানে আরেকটা মেটাফোর, লাইটটা আরেকটা মেটাফোর, ঠিক আছে? of the objects mean, of the struggle ever renewed, of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest mean the question. সিম্বল হলো এখানে এই যে এটা পাওয়ারফুল প্লে, এটা হলো একটা সিম্বল, ঠিক আছে? সিম্বল কেন? পাওয়ারফুল প্লে বলতে মূলত এখানে বোঝানো হয়েছে মানুষের জীবনকে, ঠিক আছে? মানুষের জীবনকে একটা ড্রামা হিসেবে কল্পনা করা হয়েছে, এবং এই পাওয়ারফুল প্লে মূলত মানুষের জীবনের, তোমাদের টু রোডস ডাইভার্জ না ইয়েলো উডস এর কথা বলেছিলাম না, সেখানে দুইটা রাস্তা দিয়ে মূলত বোঝানো হয়েছিল মানুষের জীবনের দুইটা চয়েস। কিন্তু এখানে ওই ঠিক একইভাবে এখানে পাওয়ারফুল প্লে দ্বারা বোঝানো হয়েছে মানুষের জীবনকে। জিনিসটা পাওয়ারফুল প্লে, কিন্তু বোঝানো হয়েছে মানুষের লাইফকে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলছি সিম্বল, ঠিক আছে? তো এই হলো আমাদের কবিতা। আমরা এবার এক্সারসাইজের কোশ্চেনে যাই, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের যেটা আছে, হোয়াট ইজ, আচ্ছা তার আগে বলে নিই যে আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখানে দিয়েছি, এগুলো আমি এখন তোমাদের কেবলমাত্র পয়েন্ট আউট করে, ফাইন্ড আউট করে বুঝিয়ে দেব। কবিতা থেকে এই আনসারগুলো তোমাদেরকে খুঁজে বের করে দেব। আনসারগুলো তোমরা নিজে নিজে লিখবে, তারপরে আমি আমার কমেন্ট বক্সে যে ফাইলটা দিয়ে দেবো সেখানে ফুল আনসার দেয়া থাকবে, ঠিক আছে? সেখানে নোট আকারে ফুল আনসার দেয়া থাকবে। বাট আমার কথা হলো যে তোমরা আগেই সেটা দেখবে না, আগে না দেখে তোমরা আগে নিজে নিজে আনসারগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে
আমি যখন এই ক্লাসটা দেখবে, দেখার পরে নিজে নিজে আনসার লেখার চেষ্টা করবে, তারপরে ওই নোট দেখে আনসারগুলো মিলাবে যে তোমার আনসারগুলো ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মেইন থিম কি? এই কবিতার মেইন থিম হলো টু find the meaning of life. Amid ঠিক আছে, এই কবিতাটার থিম হলো, থিম মানে হলো মূল ভাব। এই কবিতাটা মূলত কি নিয়ে লেখা? এই কবিতাটা লেখা হলো যে এই এত মানুষের জীবনের এত স্ট্রাগল, এত কিছু, এত এই যে হাবিজাবি, মানুষের মধ্যে অনেক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, এই সবের মধ্যেও কিভাবে মানুষ জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে পারে, এইটাই হলো এই কবিতার থিম। ঠিক আছে, কিভাবে? দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত কবি মূলত কি করেছেন, তিনি সমাজের বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কোয়েশ্চেন করেছেন, এবং পরবর্তীতে তিনি নিজেকে একটা আনসার দিয়েছেন যে হ্যাঁ, এই সমাজের এই অবক্ষয়কালের মধ্যেও মানুষের জীবনটা একটা উদ্দেশ্য আছে, সেটা হলো কি, এই যে আমরা এক্সিস্ট করছি, এটাই মানুষের এই পাওয়ারফুল প্লে, মানুষের জীবনটা যে এখনো চলমান, এবং এখানে আমিও একটা অবদান রাখতে পারি। আই ক্যান কন্ট্রিবিউট আ ভার্স। কন্ট্রিবিউট মানে হলো অবদান রাখা। আমিও যে একটা অবদান রাখতে পারি, এটাই হলো আমার জীবনের উদ্দেশ্য। ঠিক আছে, এই কবিতার থিম মূলত এটাই। হোয়াট রেকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কি কি রেকারিং কোয়েশ্চেন্স মেনশন করে? রেকারিং মানে হলো রিপিটিং, ঠিক আছে, রিপিটিটিভ, ঠিক আছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে এরকম। তো কবি কি কি কোয়েশ্চেন করে দেখি আমরা। কবি কোয়েশ্চেন করছেন কি নিয়ে? অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, অফ সিটিজ উইথ দ্য ফুলিশ। সহজ কথা বলি যে তিনি অফ অফ অফ, এই অফ দিয়ে যা যা আছে এখানে আশেপাশে, এই সবগুলোই হলো তার রেকারিং কোয়েশ্চেন্স। ঠিক আছে, তার মানে এই অফ দিয়ে যা যা আছে এই কবিতার মধ্যে, কবির কোয়েশ্চেন মূলত এগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য রেকারিং কোয়েশ্চেন্স, হোয়াট আর দ্য রেকারিং কোয়েশ্চেন্স, তাহলে তুমি বলবা যে দ্য রেকারিং কোয়েশ্চেন্স the recurring questions mentioned by the poet are the endless trains of life, of the faithless, তারপরে myself forever reproaching myself। মানে এখান থেকে তুমি নিজের ভাষায় তোমার মতো করে লিখে দেবে, কোনো সমস্যা নাই, আমি অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো, বাট তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে আগে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স বলতে কি বোঝানো হয়েছে? ইউজলেস ইয়ার্স বলতে মূলত বোঝানো হয়েছে যে কবির চারপাশে যেসব মানুষ আছে তাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই, কোনো বড় কোনো উদ্দেশ্য নাই, তারা কেবল নিজেদের সুখ শান্তি, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, টাকা পয়সা অর্জন, টাকা আনি টাকা ঢালি, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তারা ব্যস্ত। তারা মানব সমাজে মানব সভ্যতায় কন্ট্রিবিউট করাবো, অবদান রাখার মতো কোনো ধরনের চিন্তাভাবনা লালন করেন না। সেজন্য কবি সেই সব মানুষের জীবনকে কবি কি বলছেন? সেই সব মানুষের জীবনকে কবি বলছেন যে ইউজলেস, যে তাদের জীবনটা আসলে দুনিয়ার জন্য খুব একটা উপকারী না, মানুষের জন্য খুব একটা উপকারী না, এই জন্য কবি বলেছেন ইউজলেস। ঠিক আছে, ইউজলেস ইয়ার্স। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? দ্য পোয়েট মিনস বাই ইউজলেস ইয়ার্স, তারপর তুমি এই অ্যান্সারগুলো দেবে। ঠিক আছে, ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার? হোয়াট আর দি অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? এটা আমার মনে হয় এই কোয়েশ্চেনটা একটু ভুল এসেছে। ঠিক আছে, কারণ এই কবিতার মধ্যে এজ নিয়ে তেমন কিছু একটা বলা হয়নি। ঠিক আছে, এজ নিয়ে তেমন কিছু একটা বলা হয়নি, এবং অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ নিয়েও তেমন একটা কিছু বলা হয়নি। ঠিক আছে, তবুও এটার আনসার আমি যেটা বের করেছি মোটামুটি, সেটা হলো যে এখানে কবি মূলত এই যে সম্ভবত এগুলো বোঝাতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ডু সর্ডিং অ্যান্ড প্লডিং মিন? এটা তো জাস্ট মিনিং জানতে চেয়েছে, মিনিংটা লিখে দিবে। আচ্ছা, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? এখানে কবি কোন ফেইথের কথা বলেছেন? এখন ফেইথ বলতে এখানে কি আছে? কই
এখানে একটা ফেইথ আছে, আর একটা ফেইথ আছে এইখানে, ঠিক আছে। এখন এই ফেইথ বলতে কবি কি বুঝিয়েছেন? ফেইথ বলতে কবি বুঝিয়েছেন আশা, ভরসা, ঠিক আছে, আশা বা ভরসা, জীবনের উদ্দেশ্য। এখানে ফেইথ বলতে কবি, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? দ্য পোয়েট মেনশনস হিয়ার, এরপর তোমরা লিখবা যে এই ফেইথ বলতে কবি কি বুঝিয়েছেন সেটা, ঠিক আছে। এই ফেইথ বলতে কবি বুঝিয়েছেন মানুষের জীবনের আশা, ভরসা, জীবনের উদ্দেশ্য। এই যে ফেইথলেস পিপল বলতে যাদেরকে কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে, তাদের জীবনের যে আসলে কোনো উদ্দেশ্য নাই, তারা জীবন সম্পর্কে যে সব আশা ভরসা হারিয়ে ফেলেছে, এই জিনিসটা বোঝানোর জন্য কবি ফেইথ শব্দটা কবিতার মধ্যে এনেছেন, ঠিক আছে। আচ্ছা, ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভ ভার্স ইন দ্য লাস্ট লাইন? ইয়েস। আচ্ছা, কন্ট্রিবিউটিভ ভার্স এটা হলো আর একটা সিম্বল। আচ্ছা, এটা আমি তখন লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা, সিম্বল মানে কি বলেছিলাম একটু আগে বলেছি, যে যখন একটা জিনিস দ্বারা, একটা প্রতীক দ্বারা আর একটা জিনিসের প্রতিনিধিত্ব করানো হবে তখন সেটাকে বলা হচ্ছে সিম্বল, ঠিক আছে। তোমরা যদি গত ক্লাসটা ভালো মতো করে থাকো তোমরা অবশ্যই জেনে থাকবে। তো কন্ট্রিবিউটিভ ভার্স, এটার সিম্বলিক মিনিং কি, এটার প্রতীকী অর্থ কি? ওই যে বলেছিলাম যে মানুষের জীবনটা যদি একটা ড্রামা হয়, একটা প্লে হয়, তাহলে সেই প্লেতে, ধরো একটা প্লে হচ্ছে, সেই প্লের মধ্যে কোনো একটা চরিত্রের কোনো একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা, তাহলে ওই প্লের মধ্যে সেই ডায়লগটা একটা কন্ট্রিবিউশন, ঠিক আছে। একটা প্লে, ধর একটা মুভি, ঠিক আছে, ধর একটা মুভি চলছে, সেই মুভির মধ্যে প্রত্যেকটা ডায়লগে কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডায়লগ মিলেই সেই মুভিটা তৈরি হয়েছে। তো সেইখানে যার যারই ডায়লগ আছে, যে সকল অ্যাক্টর একটা ওয়ার্ড হলেও যার ডায়লগ আছে, সেটাও ওই ইয়াতে একটা কন্ট্রিবিউশন, ঠিক আছে, ওই মুভির মধ্যে সেটাও একটা কন্ট্রিবিউশন। তো মানুষের জীবনটাকে যদি একটা প্লে হিসেবে, নাটক হিসেবে কল্পনা করো, সেখানে ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, মানে তুমিও যে একটা ডায়লগ রেখে যেতে পারো, তুমিও যে তোমার একটা কথা, তোমার একটা তোমার একটা অবদান রেখে যেতে পারো, এইটা বোঝানোর জন্যই কন্ট্রিবিউট আ ভার্সটাকে সিম্বল আকারে এই কবিতার মধ্যে নিয়ে আসা হয়েছে। ইজ দেয়ার আ সিম্বল, এটাতে গেল। ডু ইউ ফাইন্ড দি আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? আনসার সেকশন বলতে এইটা, ঠিক আছে। তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে এই যে কবি প্রবলেমগুলোর কথা বললেন, এই প্রবলেমের সলিউশন হিসেবে কবি বলেছেন যে হ্যাঁ, এই যে মানুষের জীবন, মানুষের জীবনের মধ্যে এত হতাশা, তারপরে আশা ভরসার অভাব, ঠিক আছে, জীবনের উদ্দেশ্যহীনতা, এই সব থাকা সত্ত্বেও মানুষের জীবন যে সিম্পলি এক্সিস্ট করছে, মানুষের জীবনের এই ড্রামা বা এই নাটকটা যে এখনো চলমান, এবং মানুষ যে এখানে স্টিল কিছু অবদান রাখার একটা সুযোগ মানুষের জন্য রয়েছে, এটাই এনাফ। তোমার কাছে এটা এনাফ মনে হয় কিনা, ঠিক আছে। মূলত এখানে আনসারটা হবে ইয়েস, কারণ যিনি বই লিখেছেন আমি ওনাকে চিনি, উনি আসলে তোমার কাছে নো শুনতে চান না, ঠিক আছে। তো তোমার আনসারটা হবে এখানে ইয়েস, ঠিক আছে। যে কবি যে আনসারটা দিয়েছেন এটা আসলেই কনভিনসিং, আই ফাউন্ড ইট কনভিনসিং। হ্যাঁ, মানুষের জীবন যে এত আশা, হতাশা, তারপরে উদ্দেশ্যহীনতা, এত কিছুর মধ্যেও যে মানুষের জীবনটা টিকে আছে, এবং এই টিকে থাকা জীবনের মধ্যেও মানুষ যে কিছু একটা করতে পারবে, মানুষের এখনো অবদান রাখার স্কোপ রয়েছে, এটাই অনেক। আমি এটাকে কনভিনসিং, আমি এই আনসারটা দিয়ে কনভিন্সড, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হলো পেয়ার ওয়ার্ক। এখানে হলো দেখো, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা লেটারকে বিলুপ্ত করে দেওয়া হলো, এই জিনিসটাকে বলা হয় কন্ট্রাকশনস। কন্ট্রাকশন সম্পর্কে তোমরা অবশ্যই জানো। আমরা যখন এরকম লিখি যে ডাজ নট, ডাজন্ট, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার ফলে কি হলো, এখানে ওটা বাদ পড়ে গেল, তাই না? এটা হলো কন্ট্রাকশনস। তো কন্ট্রাকশন আমরা শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে পড়ি, বাট আসলে কখনো কখনো কবিতার ক্ষেত্রে এরকমটা লেখা হয়ে থাকে, ঠিক আছে। কারণ এইসব অনেক ভার্বই এসেছে তোমার ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষায় কখনো কখনো তোমার ধরো এই শব্দটা উইংড, মানে পাখা, উইং মানে তো পাখা, জানো, উইং প্লাস ইডি মানে হলো পাখাযুক্ত, ঠিক আছে, পাখা আছে এমন। তো কখনো কখনো এটাকে এইভাবে লেখা হয় এবং উচ্চারণ হয় হলো উইংগেট, ঠিক আছে, উইংগেট। তো সেই জন্য একটা সময় এই উইংগেট উচ্চারণ যেন না হয়, উচ্চারণটা যেন সবাই এইভাবে করে উইংড, এই জন্য এই যে
অ্যাপোস্ট্রফি দিয়ে শব্দগুলোকে সংক্ষিপ্ত করে আনা হতো। এটা ওল্ড ইংলিশের ব্যাপার, এখন মডার্ন ইংলিশে এই বিষয়গুলো নাই। তো ফিল্ড, রিনিউড, এরকম আরো কিছু শব্দ আছে, যেমন ধরো দা কে লেখা হয় এরকম, দা এরকম লেখা হয় অনেক সময়। তারপর ধরো যে এরকম, এটাকে কখনো কখনো এরকম লেখা হয়, ঠিক আছে? তো এরকম তোমরা কি করবে, তোমরা হলো সবাই মিলে বসবে, বসে এগুলো আসলে পরীক্ষায় আসে না, বইয়ের মধ্যে আছে জন্য আমি এখানে দিয়েছি, আসলে এটা দরকার নাই। রাইট আ সামারি অফ দ্য পোয়েম এন্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস। সামারিটাও আমি তোমাদেরকে লিখে দিব, কোনো সমস্যা নেই, বাট আমি তোমাদেরকে মুখে বলে দিই, আমি এতক্ষণ অনেকবার বলেছি যদিও, যে কবিতার সামারিটা কি। এই কবিতার মধ্যে কবি মূলত মানুষের জীবনের উদ্দেশ্যহীনতা বা মানুষের জীবনের যে এই যে সামাজিক অবক্ষয়, এই বিষয়টা নিয়ে কবি কথা বলেছেন, এবং তিনি প্রশ্ন করেছেন যে এত কিছুর মধ্যে ভালো কি আছে, মানুষের জীবনে অ্যাপ্রিসিয়েট করার মতো ভালো কি আছে, এবং পরবর্তীতে কবি নিজেই আনসার দিয়েছেন যে না, এত কিছুর মধ্যেও, সামাজিক অবক্ষয়ের মধ্যেও মানুষের জীবনে, মানুষ যে সিম্পলি বেঁচে আছে এবং এখনো মানব সভ্যতায় অবদান রাখার মতো কিছু সুযোগ আছে, এটাই মানুষের জীবনের ভালো দিক। ঠিক আছে, এই হলো কবিতার সামারি, আমি তোমাদেরকে এটাও লিখে দেব। তো চলো এবার এক্সট্রা কিছু কোয়েশ্চেন দেখে নিই। দেখো, হাউ আর দ্য স্ট্রাগলস অফ লাইফ ডিপিক্টেড ইন দ্য পোয়েম। আচ্ছা, কবি জীবনের স্ট্রাগল গুলোকে কিভাবে ডিপিক্ট করেছেন। ডিপিক্ট মানে হলো প্রেজেন্ট করা, ঠিক আছে, তারপরে পোর্ট্রে করা। তিনি জীবনের স্ট্রাগল গুলোকে কিভাবে দেখিয়েছেন, তিনি দেখিয়েছেন যে জীবনের স্ট্রাগল গুলো রেকারিং, মানে হলো রিপিটিটিভ। এই যে মানুষের এত অবক্ষয় হাবিজাবি অনেক কিছুর কথা বলা হয়েছে এখানে, এটা মূলত রিকারিং, মানে নন স্টপ, এটা একের পর এক আসতেই থাকে। মানুষের জীবনের স্ট্রাগল কখনো শেষ হবার নয়। কবি মানুষের জীবনের লাইফ স্ট্রাগলকে এভাবেই প্রেজেন্ট করেছেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এই স্লাইডটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে সুবিধা হয়। আচ্ছা, হাউ ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ফাইনালি ফাইন্ড মোটিভেশন টু ওভারকাম ডিসপেয়ার। তাহলে তিনি কিসের মধ্যে মোটিভেশন খুঁজে পান? তিনি খুঁজে পান এই বিশ্বাসের মাধ্যমে যে হ্যাঁ, লাইফ যে এখন এক্সিস্ট করছে এটাই অনেক, এটাই অনেক। এই কথাটা থেকেই, মানে এই আনসারটা থেকেই কবি ফাইনালি মোটিভেশন খুঁজে পান যে না, জীবনে বেঁচে থাকার এখনো কিছু অর্থ আছে। আচ্ছা, এরপরে হোয়াট ইজ দ্য পোয়েমস। আচ্ছা, আমি একটু শর্টে তোমাদের আনসারগুলো লিখে দিই, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে, ঠিক আছে? কবি এখানে স্ট্রাগলস অফ লাইফকে কিভাবে পিকচার করেছেন? নন স্টপ হিসেবে, রেকারিং হিসেবে। হাউ ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ফাইনালি ফাইন্ড দ্য মোটিভেশন টু ওভারকাম ডিসপেয়ার, এটা হলো দ্যাট লাইফ সিম্পলি এক্সিস্টস। হোয়াট ইজ দ্য পোয়েমস সে অ্যাবাউট হিউম্যান ইমপারফেকশনস, মানুষের দুর্বলতা বা মানুষের শর্টকামিংস যেগুলো আছে, মানুষের যেগুলো ঘাটতি আছে, এগুলো নিয়ে এই কবিতার বক্তব্য কি ছিল? এই কবিতা মানুষের ঘাটতি নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা হলো যে কি বলা যায়, আচ্ছা, কবি এটাকে ইমপারফেকশন গুলোকে, হোয়াট ইজ দ্য পোয়েমস সে অ্যাবাউট হিউম্যান ইমপারফেকশনস, ওপেন অ্যান্ড ইউনিভার্সাল। মানুষের যে ইমপারফেকশনস বা কমতি বা ঘাটতিগুলো আছে, এগুলো মূলত ওপেন, মানে প্রকাশ্য, এগুলো হাইড করার কিছু নাই, এবং এগুলো ইউনিভার্সাল, ঠিক আছে? এগুলো সর্বজনীন, সবার জন্য এটা সত্য, সব মানুষের মধ্যেই এই বিষয়গুলো আছে। আচ্ছা, হোয়াট ইমেজারি ডাজ হুইটম্যান ইউজ ইন অর্ডার টু ডিসক্রাইব হিউম্যান স্ট্রাগলস, কি কি ইমেজারি ইউজ করেছেন? ইমেজারি মানে কি বলেছিলাম, যে একটা
জিনিস, একটা লাইন বা একটা টেক্সট পড়ার পরে তোমার মধ্যে কি ধরনের অনুভূতি হচ্ছে, তোমার মধ্যে কোন অনুভূতিটা হচ্ছে, সেটা হলো সেই ইমেজ। একটা লাইন পড়ার পরে তুমি তুমি যদি চোখে দেখার মতো অনুভূতি পাও তাহলে সেটা হলো ভিজুয়াল ইমেজ, যদি কানে শোনার মতো পাও তাহলে সেটা অডিটরি ইমেজ। এরকম আরো আরো কিছু ইমেজারি আছে। আর একটা ইমেজারি বলেছিলাম কাইনেস্থেটিক ইমেজ। কাইনেস্থেটিক ইমেজ হলো কোনো জায়গায় কোনো নড়াচড়া বা মুভমেন্ট হচ্ছে, একটা টেক্সট পড়ে যদি তুমি এই অনুভূতি পাও যে কোথাও কোনো নড়াচড়া বা মুভমেন্ট হচ্ছে তাহলে সেটা কাইনেস্থেটিক ইমেজ। এখন তাহলে এটার আনসার কি? এখানে কিছু ইমেজ আছে, হলো যেমন এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেইথলেস, এটা একটা কাইনেস্থেটিক ইমেজ, ঠিক আছে। তারপরে ধরো যে সিটিজ ফিল্ড উইথ পুলিশ, এটা এক ধরনের ভিজুয়াল ইমেজ, ঠিক আছে। তারপরে more foolish of vainly crave the light, এটা এক ধরনের তোমার কাইনেস্থেটিক ইমেজ, ঠিক আছে। মানুষ ভেইনলি, মানুষ অনেক কষ্ট করে লাইট বা জ্ঞান খোঁজার চেষ্টা করছে। তার মানে তুমি চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি একটা সিন কল্পনা করতে পারবে যেখানে নড়াচড়া বা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কাইনেস্থেটিক ইমেজ। আর কি কি আছে ইমেজ এখানে? দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস, ঠিক আছে, এটা এক ধরনের ভিজুয়াল ইমেজ বা ডেসক্রিপটিভ ইমেজ। তারপরে অফ এমটি ইয়ার্স অফ দ্য রেস্ট, এটাও এক ধরনের ইমেজ, এটা হলো টেম্পোরাল ইমেজ বলে, মানে সময় রিলেটেড ইমেজ, সময় চলে যাচ্ছে, এটা হলো এক ধরনের ইমেজ, এটাকে বলা হয় টেম্পোরাল ইমেজ, ঠিক আছে। কোনটা কিভাবে কেমন ইমেজ? যেমন ধরো যে এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস, এটা ভিজুয়াল ইমেজ। তো যখন বলা হচ্ছে যে সারি সারি মুখ, সারি সারি হতাশ মুখ, তোমার এই সারি সারি হতাশ চেহারা, এটা বললে তোমার চোখে দেখার মতো একটা সেন্সেশন তোমার মধ্যে তৈরি হয়। আবার ধরো যে ভেইনলি ক্রেভ দ্য লাইট, এটা দেখলেও তোমার মনে হয় যে একটা নড়াচড়া হচ্ছে বা মুভমেন্ট হচ্ছে, এরকম একটা সেন্সেশন তোমার মধ্যে তৈরি হয়, ঠিক আছে। তো এই ইমেজারি গুলো কবি এখানে ইউজ করেছেন, ঠিক আছে। তোমাদের জন্য এই কোশ্চেনগুলো আসলে অনেক কঠিন, এগুলো আমরা অনার্সে এসে পড়েছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্পিকারস ফাইনাল মেসেজ? দ্য ফাইনাল মেসেজ, স্পিকারের ফাইনাল মেসেজটা কি? আচ্ছা, স্পিকারের ফাইনাল মেসেজটা ছিল যে স্টিল দেয়ার্স হোপ অ্যান্ড পারপাস। এই যে মানুষের সমাজের এত নৈতিক অবক্ষয়ের মধ্যেও মানুষের জীবনে কিছু হোপ, কিছু গুড, কিছু পারপাস এখনো বাকি রয়েছে। কিভাবে রয়েছে? এই হলো স্পিকারের ফাইনাল মেসেজ, যে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, যে জীবন এখনো চলমান এবং তুমি এখনো তোমার জীবনে কিছু একটা কন্ট্রিবিউট করার সুযোগ রাখো। এক্সপ্লেইন দ্য সিম্বলিক মিনিং অফ পাওয়ারফুল প্লে ইন দ্য পোয়েম। আমি পাওয়ারফুল প্লে এর সিম্বলিক মিনিং নিয়ে বলেছিলাম যে মানুষের এই যে জীবনটা, এটা একটা নাটক হিসেবে কবি কল্পনা করেছেন, একটা পাওয়ারফুল প্লে হিসেবে কল্পনা করেছেন, ঠিক আছে। পাওয়ারফুল কেন? কারণ মানুষের জীবনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা মানুষই পারে এই পৃথিবীটাকে একটা বসবাসের যোগ্য স্থানে পরিণত করতে, আবার এই মানুষই পারে এই পৃথিবীটাকে একটা বসবাসের অযোগ্য স্থানে পরিণত করতে। সেই জন্য মানুষের জীবনকে পাওয়ারফুল একটা প্লে হিসেবে উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে। এই হলো এই পাওয়ারফুল প্লের সিম্বলিক মিনিং, ঠিক আছে। আচ্ছা, হাউ ইজ দ্য টোন অ্যান্ড মুড অফ দ্য পোয়েম? টোন অ্যান্ড মুড নিয়ে কালকে তোমাদের বলেছিলাম। টোন হলো কবি কবিতার মধ্যে কিভাবে বলছেন, কবি কথাগুলো কিভাবে বলছেন, এটা হলো টোন। আর পাঠক কবির কথা শুনে কিরকম অনুভূতি পাচ্ছে, এটা হলো মুড। তাহলে এই কবিতাটা শুরুর দিকে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা হতাশ হতাশ ভাব, তাই না? যে একজন মানুষ সে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, তার আর কোনো আশা ভরসা বাকি নেই। তাহলে আমাদের টোনটা তুমি কিভাবে লিখবে? যে ইনিশিয়ালি আমাদের টোন ছিল, ইনিশিয়ালি এই কবিতার টোন ছিল তোমার হোপলেস, ঠিক আছে। এবং পরবর্তীতে
আচ্ছা, টোন তো আসলে হোপলেস হয় না। আচ্ছা, ইনিশিয়ালি টোন ছিল হোপলেস, ঠিক আছে, আর আস্তে আস্তে টোনটা হয়ে যায় অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী, ঠিক আছে। শুরুর দিকে টোনটা ছিল অনেক হতাশ, ঠিক আছে, আর কবিতার শুরুর দিকে, আর আস্তে আস্তে শেষের দিকে এসে কবি অনেক অপটিমিস্টিক বা অনেক আশাবাদী হয়ে ওঠেন। আর মুডটা কেমন? এই কবিতাটা পড়ার ফলে আমাদের মধ্যে কি ধরনের এসেছে, কি বলে এটাকে, অনুভূতি এসেছে? আমার কবিতাটা পড়ার পরে, ধরো এই কবিতাটা পড়তে পড়তে তুমি কি করবে? তুমি চিন্তা করতে শুরু করবে যে আসলেই তো সমাজে এরকম একটা অবক্ষয় কাল চলছে, সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা তুমি করতে শুরু করবে। এই যে চিন্তা ভাবনা করতে শুরু করবে তুমি, এটাকে বলা হয় ইন্ট্রোস্পেক্টিভ। তুমি এই কবিতাটা পড়ে, তুমি নিজের অবস্থা নিয়ে বা নিজের সমাজের অবস্থা নিয়ে তুমি আস্তে আস্তে চিন্তা করতে শুরু করবে। এই যে তুমি সমাজ নিয়ে চিন্তা করতে শুরু করবে, এইটা হলো তোমার মুড, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ, ঠিক আছে। আর পরবর্তীতে কি হয়? হোপফুল, ঠিক আছে। তো কবির কথাবার্তা শুনে তুমি চিন্তা করতে শুরু করলে যে হায় হায়, এখন সমাজের এই অবস্থা, আমি তো এখন কি করব, আমার তো সমাজের জন্য কিছু করা উচিত, মানে হাবি জাবি চিন্তা ভাবনা অনেক কিছু মাথায় আসতে পারে। পরবর্তীতে শেষে কবির আনসারটা শোনার পরে তোমার কি মনে হলো? যে না, হ্যাঁ, এর মধ্যেও মানুষের জীবনে, সরি, এই নৈতিক অবক্ষয় হওয়া একটা সমাজ, ঠিক আছে, নৈতিকভাবে দেউলিয়া একটা সমাজ, এই সমাজের মধ্যে থেকেও আসলে আমরা যে বেঁচে আছি এটাই অনেক। এই যে তুমি এই লাস্টের কবি এই আনসারের পার্টটা, এই পার্টটা পড়ার পরে তোমার মধ্যে একটা আশার সঞ্চার হলো, একটা হোপফুল অনুভূতি কাজ করলো, ঠিক আছে, অপটিমিস্টিক একটা বিষয় কাজ করলো। এই জন্য কবিতার শেষের দিককার টোন হলো হোপফুল। তার মানে আনসারগুলো তুমি এভাবে লিখবে: দ্য পোয়েমস টোন ওয়াজ ইনিশিয়ালি কি বলবো, হোপলেস, অ্যান্ড ইট গ্র্যাজুয়ালি শিফটেড টুয়ার্ডস অ্যান অপটিমিস্টিক টোন। আবার মুডের ক্ষেত্রে লিখবে যে ইনিশিয়ালি দ্য মুড ওয়াজ ইন্ট্রোস্পেক্টিভ, বাট লেটার ইট গেভ আ হোপফুল মুড টু দ্য রিডার্স। এরকম তুমি তোমার ভাষায় লিখবে, আমি জাস্ট আমার মতো করে বললাম। তো এই হলো তোমাদের ও মি ও লাইফ কবিতাটা। কতটুকু ভালো মতো পড়াতে পেরেছি জানি না। যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো পার্ট যদি বুঝতে সমস্যা হয়, কিংবা তোমাদের যদি মনে হয় যে আমি আরো ফার্দার এক্সপ্লেন করে যদি পড়াই তাহলে ভালো হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে। টিল দেন, স্টে ফাইন। আসসালামু আলাইকুম।